হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ। আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের যে সেন্টেন্স ফিলার, সেই সেন্টেন্স ফিলার্সের ক্লাস নিয়ে। আর তো এর আগে আমাদের একটা অলরেডি ক্লাস হয়েছে, সেখানে আমরা 10টা প্রশ্ন কভার করেছি। তো তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর আমাদের যে ইংরেজির ভোকেব ক্লাস চলছে সিনোনিম অ্যান্টোনিম আকারে, সেটা তো চলতেই থাকবে একদম পরীক্ষা পর্যন্ত। সেটা চলবে কেন? কারণ তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি 25 নাম্বার, ধরে নাও যদি 25 নাম্বার দেওয়া থাকে ইংলিশে, সেখান থেকে 15+ নাম্বার কিন্তু ভোকেব বেশি হবে। ঠিক আছে? তাহলে ভোকেব বেস যেহেতু বেশি নাম্বার, তাহলে আমাদের ভোকেবটাকে সেই রকম ভাবে পড়তে হবে। আর বাকি যে 10 নাম্বার রয়েছে সেটা গ্রামার বেস থেকে বা তোমাদের রিডিং কম্প্রিহেনশন বেস থেকে থাকতে পারে। রিডিং কম্প্রিহেনশন বেস তোমাদের প্রিলিমসে থাকে না, হ্যাঁ, থাকবেও না। ঠিক আছে, এটা সাধারণ ব্যাপার। তাহলে রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করে আমাদের লাভ হবে না। আমাদের ভোকেব আর এরকম ভাবে গ্রামার বেস কোশ্চেনগুলো বেশি করে ঘাটাঘাটি করলে তারপরে আমরা কিন্তু বেনিফিটটা পাবো। ঠিক আছে, তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে, দ্য কমিটি ইস্যুড সেভারাল ডাইরেক্টিভস, নান অফ ড্যাশ ওয়ার ইমপ্লিমেন্টেড। কমিটিটা কি করেছে? ইস্যু করেছে। কি ইস্যু করেছে? সেভারাল ডাইরেক্টিভস। ডাইরেক্টিভস মানে হচ্ছে নির্দেশনা। কিছু নির্দেশনা সে ইস্যু করেছে, জারি করেছে। নান অফ ড্যাশ ওয়ার ইমপ্লিমেন্টেড, সেগুলোর মধ্যে কোনোটাই ইমপ্লিমেন্ট করা হয়নি, বাস্তব রূপ দেওয়া হয়নি সেগুলোকে। ঠিক আছে, কোনোটাকেই বাস্তব রূপ দেওয়া হয় নাই। তাহলে এইখানে আমাদের কি বসাতে হবে? এইখানে আমাদের বসাতে হবে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই রিলেটিভ প্রোনাউনগুলো দেওয়া রয়েছে। এই রিলেটিভ প্রোনাউনগুলোর মধ্যে আমাদেরকে যেটা সঠিক হবে সেটাকে বসাতে হবে। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্কটাতে, এই ব্ল্যাঙ্কটাতে আমরা কার রিলেটিভ প্রোনাউনটা বসাচ্ছি? কার সম্পর্কে বলা হচ্ছে? নান অফ কার এটা? এই যে সেভারেল ডাইরেক্টিভ গুলো সেগুলোর মধ্যে। তাহলে এই যে সেভারেল ডাইরেক্টিভ এর ক্ষেত্রে যেটা প্রোনাউন হয়, সেই প্রোনাউনটা এখানে আমাদের বসাতে হবে। ঠিক আছে, প্রথমে তো হোম বাদ যাবে। কেন হোম বাদ যাবে? কারণ হোমটা আমরা ব্যবহার করি ব্যক্তির জন্য। তো সেভারেল ডাইরেক্টিভ তো ব্যক্তি নয়। এটা কি? সেভারেল ডাইরেক্টিভ, সেভারেল ডাইরেক্টিভ হচ্ছে অচেতন বস্তু। ঠিক আছে, অচেতন বস্তু একটা। তাহলে অচেতন বস্তু বা বস্তুবাচক পদ, তাহলে বস্তুবাচক পদের ক্ষেত্রে আমরা হোমটা ব্যবহার করি না। ঠিক আছে, এটা তো প্রথমে বাদ গেল। এরপর আমরা যদি অপশন এ কে দেখি, দ্যাট। দ্যাট বাদ যাবে কেন? কারণ অফের পরে এই যে অফ রয়েছে, ব্ল্যাঙ্কের আগে আমরা অফ দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্কের সামনে আমরা অফ দেখতে পাচ্ছি। তাহলে অফের পর সরাসরি এই ড্যাটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় না, যায় না। ঠিক আছে, তাহলে এইটাও আমাদের বাদ গেল। তাহলে মনে থাকবে তোমাদের, এইভাবে আমাদের রুলস গুলোকে শিখতে হবে, তারপরেই কিন্তু আমরা এই ব্ল্যাঙ্ক গুলো ফিল করতে পারবো। ঠিক আছে, তাহলে ড্যাট আমাদের বাদ গেল কেন? ড্যাট আমাদের বাদ গেল কারণ এখানে অফ দিয়ে শেষ হয়েছে, আর অফের পরে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে পারি না। এবার যদি আমরা দ্যাম বসাই, তাহলে দ্যাম বসালে আমাদের কি হয় বলতো? আমাদের শুধু সেভারেল ডাইরেক্টিভ নয়, আরো এর সাথে আরো কিছু লাগতো, তারপরে আমরা দ্যামটা বসাতে পারতাম। ঠিক আছে, তাহলে দ্যাম তো একা বসানো যায় না, দ্যামের সাথে আরো কিছু লাগতো, কয়েকজন মিলে থাকবে তারপর তো দ্যাম হবে। তাহলে এখানে শুধু সেভারেল ডাইরেক্টিভই আছে, তার সাথে আর কিছু নেই। যেহেতু সেভারেল ডাইরেক্টিভেরই কথা বলা হচ্ছে, সেই হিসেবে আমরা দ্যাম বসাতে পারি না। আচ্ছা, যদি আমাদের অফের পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হুইচকে ব্যবহার করতে হবে। আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হুইচ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, হার ইন্টারপ্রিটেশন ওয়াজ ডাইমেট্রিক্যালি ড্যাশ টু দ্য অ্যাকসেপ্টেড ডক্ট্রাইন। এই যে ইন্টারপ্রিটেশন, এই ইন্টারপ্রিটেশনের বাংলা কি? বাংলা হচ্ছে ব্যাখ্যা। তার যে ব্যাখ্যাটা ছিল ডায়ামেট্রিক্যালি ড্যাশ টু দ্য অ্যাকসেপ্টেড ডক্ট্রাইন। এই যে দ্য অ্যাকসেপ্টেড ডক্ট্রাইন মানে হচ্ছে কি? গ্রহণযোগ্য মতবাদ। তার যে ব্যাখ্যাটা ছিল গ্রহণযোগ্য মতবাদের কি? ডায়ামেট্রিক্যালি ড্যাশ টু, এই যে দেখতে পাচ্ছ, এই ড্যাশের জায়গায় আমাদের বসাতে হবে অপোজিট। আচ্ছা, তোমাদেরকে কোনো ব্যাখ্যা না দিয়ে আমি সরাসরি কেন বললাম যে এখানে অপোজিট হবে? এর অপশন এ বি সি তো আছে, অ্যাডভার্স আছে, অ্যাভার্স আছে, ইনভার্স আছে।
তো এগুলো কেন হবে না, এগুলোর ব্যাখ্যা না দিয়ে আমি সরাসরি অপোজ কেন বললাম, কারণ এটা হচ্ছে একটা ইডিয়ম। আর ইডিয়মে যে ওয়ার্ডটা দিয়ে হয়, ইডিয়মটা তৈরি হয়, সেই ওয়ার্ডটাকে তো বসাতেই হয় আমাদের, না হলে তো ইডিয়মই হবে না। এই যে ড্রামাটিক্যালি অপোজ টু, এর বাংলা হচ্ছে, এই ইডিয়মটার বাংলা হচ্ছে সম্পূর্ণ বিরোধী বা বিপরীত, একবারে বিরোধী। তাহলে এটার বাংলা কি হবে, এই সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা বাংলা কি হবে বলতো? তার ব্যাখ্যাটি ছিল গ্রহণযোগ্য মতবাদের সম্পূর্ণ বিপরীত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরকম যে ইডিয়মগুলো হয়, ইডিয়মগুলোকে আমাদের মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে এই ওয়ার্ডগুলোর ব্যাখ্যা প্রয়োজনই নাই, শুধু আমাদেরকে এটা ইডিয়মটাকে চিনতে হবে। ইডিয়মটা যখন চিনে যাব তখন আমাদের করাটা সহজ হবে। যদি ইডিয়ম না চিনি তাহলে কিন্তু আমরা করতে পারবো না। এটাই হচ্ছে এই এই প্রশ্নের বেসিক নিডস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, হার্ডলি হ্যাড দ্য রোভার অ্যাক্টিভেটেড ড্যাশ ইট বিগান সেন্ডিং ডায়াগনস্টিক সিগন্যালস। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্স যেটা গ্রামাটিক্যাল রুলস প্রয়োগ করা হয়েছে, সেই গ্রামাটিক্যাল রুলসটা তোমরা ক্লাস 9-10-এ শিখেছো। 9-10-এ কোন রুলসটা শিখেছো বলো তো? একটা কাজ যখন শুরু হয়েছে, সেই কাজটা শেষ হতে না হতে হতেই আরেকটা কাজ যখন শুরু হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, নো সুনার কিংবা হার্ডলি, এগুলো দিয়ে সেই সেন্টেন্সগুলোকে গঠন করা যায়। ঠিক আছে, আমরা উদাহরণস্বরূপে কি নিতাম? উদাহরণস্বরূপে নিতাম যে ডাক্তার পৌঁছানো মাত্রই রোগীটি মারা গেছে। লোকটি স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি স্টেশন থেকে প্রস্থান করেছে। এরকম উদাহরণ আমরা কিন্তু করেছি। এরকম উদাহরণ দিয়ে এই রুলসগুলো আমরা শিখেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, এই যে গ্রামাটিক্যাল রুলসটা, এটা যদি আমরা নিয়ে একটু আলোচনা করি তাহলে একটু সময় লেগে যাবে। আমি এই ক্লাসে এটা আলোচনা করব না, সেটা যেন আমি আলাদাভাবে ক্লাস দিব, অসুবিধা নেই। তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে সেটাকে আমি রিমাইন্ড করিয়ে দেব, অসুবিধা নেই। তোমরা শুধু এখানে জেনে রাখো যে এই যে হার্ডলি, হার্ডলির পেয়ার হিসাবে আমরা হোয়েন ব্যবহার করি। কি ব্যবহার করি? হোয়েন ব্যবহার করি। আনটিলও ব্যবহার করি না, বিফোরও ব্যবহার করি না, দেনও ব্যবহার করি না। ঠিক আছে, যেহেতু এখানে হার্ডলি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে নিশ্চিতভাবে কি আসবে? হোয়েন আসবে। ঠিক আছে, হার্ডলির সাথে আমরা হোয়েন ব্যবহার করি। আরেকটা রয়েছে স্কেয়ারসলি, স্কেয়ারসলি, এটার সঙ্গেও কিন্তু আমরা এই হোয়েনটার ব্যবহার করি। তাহলে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, যখন এই হার্ডলি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, তার পেয়ার হিসেবে যদি হোয়েন না থাকে তাহলে আমাদেরকে সেই হোয়েনটা বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ওই যে গ্রামাটিক্যাল রুলসটা তোমাদের আমি পরে আলোচনা করে দেব। ঠিক আছে, চলে যাই নেক্সট কোশ্চেনে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, ডেসপাইট কেয়ারফুল প্ল্যানিং লাস্ট মিনিট কমপ্লিকেশনস ড্যাশ দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ফাইনাল রিপোর্ট। এই যে কেয়ারফুল প্ল্যানিং মানে কি? কেয়ারফুল প্ল্যানিং মানে হচ্ছে সতর্কিত পরিকল্পনা। সেই সতর্কিত পরিকল্পনা থাকা সত্ত্বেও, ডেসপাইট রয়েছে তার সত্ত্বেও বলতে হবে আমাদেরকে, একটা কেয়ারফুল প্ল্যানিং মানে সতর্কিত পরিকল্পনা থাকা সত্ত্বেও লাস্ট মিনিট কমপ্লিকেশন, শেষ মুহূর্তে যে সমস্যাগুলো, জটিলতাগুলো, সেই জটিলতাগুলো কি করেছে? ড্যাশ দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ফাইনাল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন, সেই চূড়ান্ত প্রতিবেদনের যে ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা এরোডেট করেছে নাকি এনহ্যান্স করেছে, নাকি সার্টিফাইড করেছে, নাকি এলিভেটেড করেছে, সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমাদেরকে আগে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোর অর্থটা জেনে নিই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এনহ্যান্স মানে তো তোমরা অলরেডি জানো, এর মানে হচ্ছে উন্নত করা। এরোডেট মানে কি? এরোডেট মানে হচ্ছে ক্ষুণ্ণ করা, অর্থাৎ কোনো কিছুকে ধীরে ধীরে ধাপে ধাপে নষ্ট করে দেওয়া, সেটাকে বলবো আমরা এরোডেট। সার্টিফাইড মানে কোনো কিছুকে সত্যতা করে দেওয়া, যে এটা সত্য, এরকম একটা সার্টিফাইড করে দেওয়া। ঠিক আছে, এলিভেটেড মানে কি? এলিভেটেড মানে হচ্ছে বিশেষ করে কষ্ট হোক বা কোনো সমস্যা হোক সেটাকে হ্রাস করে দেওয়া, সেটাকে বলবো আমরা এলিভেটেড। তো দেখো, এখানে রয়েছে কেয়ারফুল প্ল্যানিং, তাহলে একটা কেয়ারফুল প্ল্যানিং রয়েছে, সতর্কিত পরিকল্পনা আছে, তারপরে শেষ মুহূর্তে সমস্যা, যে জটিলতাগুলো, সেই জটিলতা কি করলেছে? বিশ্বাসযোগ্যতাকে নিয়ে একটা কোনো ইফেক্ট করেছে। আচ্ছা, যেটাই ইফেক্ট হোক, আমরা যখন ডেসপাইট ব্যবহার করি,
ঠিক আছে, ডেসপাইট যখন ব্যবহার করি তখন যেটা আমাদের পরিকল্পনা, সেই পরিকল্পনার কিন্তু বিপরীত ইফেক্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি তোমাদেরকে অন্যভাবে বোঝাই যে ধরো একটা স্টুডেন্ট রয়েছে রাম, ঠিক আছে, এবার রাম খুব বুদ্ধিমান ও পরিশ্রমী। তাহলে রাম যদি খুব বুদ্ধিমান ও পরিশ্রমী হয় তাহলে সাধারণত কি হবে, সে পরীক্ষায় পাশ করবে বা চাকরি পাবে। এটা সাধারণ আমাদের কনসেপ্ট যে যদি ভালো পরিশ্রমী হয় আর বুদ্ধিমান হয় তাহলে সে চাকরি পাবে, পরীক্ষায় পাশ করবে, এটাই। কিন্তু যখন আমরা ডেসপাইট বলবো, ডেসপাইট দিয়ে শুরু করব, ঠিক আছে, তার মানে কি, তা সত্ত্বেও, মানে ও বুদ্ধিমান আর পরিশ্রমী হওয়া সত্ত্বেও সে ফেল করেছে, তার মানে অপোজিট ইফেক্ট হবে। তাহলে এখানে আমাদের একটা কেয়ারফুল প্ল্যানিং আছে, তাহলে কেয়ারফুল প্ল্যানিং আছে আর সামনে আমাদের ডেসপাইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেটা ইফেক্ট হওয়ার সেটার অপোজিট হবে। ঠিক আছে, তাহলে অপোজিট ইফেক্ট পাবো আমরা। তাহলে একটা কেয়ারফুল প্ল্যানিং যদি থাকে আর শেষ মুহূর্তে সমস্যাগুলো কি হবে, সমস্যাগুলো কি ফাইনাল রিপোর্ট যেটা চূড়ান্ত প্রতিবেদন, সেই চূড়ান্ত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা সাধারণত বাড়াবে। কিন্তু যেহেতু ডেসপাইট ব্যবহার হয়েছে সেই জন্য এটা আমাদের হবে না। তাহলে ইনহ্যান্স অর্থাৎ উন্নত করবেন না, সেটা কি করবে, ধীরে ধীরে নষ্ট করবে, ধাপে ধাপে সেটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপোজিট ইফেক্ট হবে, অর্থাৎ এখানে আমাদের অপশন এ অ্যারোডেট এটাকে বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সার্টিফাইড তো হবে না, কারণ নিজে নিজে কখনো ওই যে ফাইনাল রিপোর্টটা সেটা সার্টিফাইড হবে না, আরো বিশেষ করে যখন জটিলতাগুলো থাকে তখন নিজে থেকে সে সার্টিফাইড হবে না। এলিভেটেড, এলিভেটেড মানে এখানে কোনো জটিলতা বা সমস্যাকে কমানো হচ্ছে না। ঠিক আছে, এখানে কোনো সমস্যাকে বা জটিলতাকে কমানো হচ্ছে না, তাই এটা তো আমাদের হবে না। সঠিক উত্তর হবে অপশন এ এরোডেট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে অনলি আফটার ইয়ার্স অফ মেটিকুলাস স্টাডি কুড দ্য রিসার্চার ড্যাশ দ্য কনফ্লিক্টিং নেগেটিভস অফ দ্য এম্পায়ার্স ডাউনফল। মেটিকুলাস স্টাডি, মেটিকুলাস স্টাডি এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সূক্ষ্ম ও নিখুঁত গবেষণা। তাহলে অনলি আফটার ইয়ার্স অফ মেটিকুলাস স্টাডি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বছরের পর বছর সূক্ষ্ম ও নিখুঁত গবেষণার পরেই পুট দ্য রিসার্চার গবেষকগণ ড্যাশ দ্য কনফ্লিক্টিং নেগেটিভস অফ দ্য এম্পায়ার্স ডাউনফল। কনফ্লিক্টিং নেগেটিভস মানে হচ্ছে পরস্পর বিরোধী মূলক বর্ণনা, ঠিক আছে, পরস্পর বিরোধী মূলক বর্ণনা অফ দ্য এম্পায়ার্স ডাউনফল। অফ দ্য এম্পায়ার্স ডাউনফল মানে এই যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পতন। তাহলে আমাদের অফের পরে যেটা সেটাকে আগে বলতে হয়। তাহলে সাম্রাজ্যের পতনের যে কনফ্লিক্টিং নেগেটিভ অর্থাৎ পরস্পর বিরোধীমূলক যে বর্ণনা, পরস্পর বিরোধী বর্ণনার মধ্যে তারা কি করতে পেরেছে, মডিফাই করতে পেরেছে না, মডিফাই তারা করতে পারবে না। তারা কেন এই যে কনফ্লিক্টিং নেগেটিভ, সেই কনফ্লিক্টিং নেগেটিভকে মডিফাই করতে পারবে, তারা বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। হ্যাঁ, তারা তো মডিফাই করতে পারবে না সেটাকে। অপশন এ রয়েছে রিট্রাক্ট, রিট্রাক্ট মানে প্রত্যাহার করা, প্রত্যাহার করা, টু টেক ব্যাক। তারা কি এই যে কনফ্লিক্টিং নেগেটিভস এগুলোকে কি তারা প্রত্যাহার করে নেবে না, তারা কেন প্রত্যাহার করবে, তারা বরঞ্চ তাদের মধ্যে সামঞ্জস্য খুঁজে নিয়ে আসবে। অপশন সি রয়েছে রিকনসাইল, রিকনসাইল মানে হচ্ছে সামঞ্জস্য আনা, সামঞ্জস্য আনা বা মিল সাধন করা। তাহলে তারা অনেক দিন থেকে রিসার্চ করছে, রিসার্চ করার পরেই এই যে তাদের যে বিভিন্ন রকম পরস্পর বিরোধীমূলক যে বর্ণনা রয়েছে সেই বর্ণনার আর তাদের রিসার্চের মধ্যে যে একটা মিল সাধন, সেই মিল সাধন তারা সামঞ্জস্য করতে পেরেছে। তাহলে এই যে কনফ্লিক্টিং নেগেটিভস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে দ্য সোশিওলজিস্ট কনক্লুশনস ওয়ার সো কন্টেনশিয়াস দ্যাট দে ওয়ার ইনিশিয়ালি ড্যাশ। দ্য সোশিওলজিস্ট, সোশিওলজিস্ট মানে হচ্ছে সমাজবিজ্ঞানী, সেই সমাজবিজ্ঞানীগুলোর কি কনক্লুশনস মানে সিদ্ধান্তগুলো ওয়ার মানে ছিল, সো কন্টেনশিয়াস এতটাই বিতর্কিত, দ্যাট দে ওয়ার ইনিশিয়ালি তারা কি করেছিল এটাকে তাৎক্ষণিকভাবে
অপশন এ রয়েছে ডিসমিস। ডিসমিস মানে খারিজ করা বা প্রত্যাখ্যান করা। অপশন বি রয়েছে অ্যাপোলোডেড। অ্যাপোলোডেড মানে প্রশংসিত হয়েছিল। অপশন সি রয়েছে অ্যান্ডোর্সড। অ্যান্ডোর্সড মানে কি সমর্থন করা হয়েছিল। অপশন ডি রয়েছে ইমপ্লিমেন্টেড। ইমপ্লিমেন্টেড মানে কি ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা হয়েছিল। দেখো এখানে যদি তোমরা দেখো যে কনক্লুশন গুলো কিরকম ছিল, কনক্লুশন গুলো ছিল বিতর্কিত। বিতর্কিত পজিটিভ নাকি নেগেটিভ? বিতর্কিত ওয়ার্ডটা আমাদের পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে অবশ্যই এটা নেগেটিভ। তাহলে নেগেটিভ যেহেতু, তাহলে আমাদের যে এইখানে জায়গাটা আছে এই জায়গাটা আমাদের নেগেটিভ ওয়ার্ড আসার সম্ভাবনাটা অনেকটাই আছে। আমরা যদি সব অপশনগুলো চেক করে দেখি তাহলে এন্ডোর্সড মানে হচ্ছে সমর্থন করা। তাহলে সমর্থন করা কি একটা পজিটিভ ওয়ার্ড? তাহলে পজিটিভ ওয়ার্ড হবে না। ঠিক আছে। অপশন বি দেখো, অপশন বি প্রশংসিত হয়েছিল। প্রশংসিত হয়েছিল অর্থাৎ এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ড, তাই পজিটিভ ওয়ার্ডও হবে না। অপশন ডি রয়েছে ইমপ্লিমেন্টেড। ইমপ্লিমেন্টেড মানে বাস্তবায়ন করা। এটাকে যদি তোমরা পজিটিভ নেগেটিভ না ধরো, বাস্তবায়ন করা, তাহলে বিতর্কিত যে সিদ্ধান্তগুলো, বিতর্কিত সিদ্ধান্তগুলো কি বাস্তবায়ন করা যাবে? না, বিতর্কিত যে সিদ্ধান্তগুলো সেগুলোকে বাস্তবায়ন করা যাবে না। ঠিক আছে। তাহলে এটাও আমাদের পজিটিভ ওয়ার্ডেই বেশি করে ধরা হয়। তো যদিও আমরা পজিটিভ ওয়ার্ড না ধরলাম, তাহলে আমাদের যে সেন্টেন্সটার যে একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনে এই ওয়ার্ডটা ফিট হয় না। ঠিক আছে। অপশন এ ডিসমিস। ডিসমিসড এটা একটা নেগেটিভ ওয়ার্ড বলা যায়। তাহলে এবার দেখো যে সমাজবিজ্ঞানীরা সোশ্যোলজিস্ট গুলোর যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো এতটাই বিতর্কিত ছিল যে সেগুলোকে প্রাথমিকভাবে কি করা হয়েছিল, খারিজ করা হয়েছিল। তাহলে সেন্টেন্সটার যে একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনের সঙ্গে আমাদের সব থেকে বেশি সুইটেবল হয় অপশন এ ডিসমিসড। তার সাথে সাথে এটা নেগেটিভ ওয়ার্ড। আমরা যদি পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের সেন্সেও যাই তখন আমাদের এটাই ওয়ার্ড কিন্তু আসে। তাহলে সঠিক উত্তর অপশন এ ডিসমিসড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে দ্য রিসার্চ পেপার আন্ডারওয়েন্ট স্ট্রিক্ট ড্যাশ বিফোর পাবলিকেশন। রিসার্চ পেপার মানে কি গবেষণাপত্র। সেই গবেষণাপত্রটি কি হয়েছে, আন্ডারওয়েন্ট স্ট্রিক্ট ড্যাশ বিফোর পাবলিকেশন। বিফোর পাবলিকেশন মানে প্রকাশ করার আগে সেটাকে আন্ডারওয়েন্ট স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোরভাবে, সেটাকে কঠোরভাবে কি করা হয়েছিল। অপশন এ রয়েছে স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে হচ্ছে খুঁটিনাটি পরীক্ষা বা নিবিড় পর্যবেক্ষণ। অপশন বি রয়েছে কনফিউশন। কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি। অপশন সি মানে হচ্ছে ডাইভারশন। ডাইভারশন মানে কি, ডাইভারশন মানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। কোনো বিষয়কে অন্য বিষয়ে নিয়ে চলে যাওয়া, সেটাকে বলবো আমরা ডাইভারশন। অপশন ডি রেবেলিয়ন। রেবেলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ। তাহলে এই যে রিসার্চ পেপারটাকে প্রকাশ করার আগে কি করা হয়েছিল, রিবেলিয়ন করা হয়েছিল, বিদ্রোহ করা হয়েছিল? না, তেমন কিছু আমরা সেন্টেন্সে দেখতে পাচ্ছি না, তাই এটাকে আমরা বাদ দেব। ঠিক আছে। হয়তো এটাকে বিদ্রোহ করতে পারে, কিন্তু আমাদের এই যে সেন্টেন্সটাকে দেখতে হবে, সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখে সেখানে যেই তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা শব্দটাকে ফিট করব। ঠিক আছে। এডিশনাল কিছু নেই এখানে। আমরা মানে ওই বিদ্রোহমূলক কোনো কিছু শব্দের দেখতে পাচ্ছি না, সিচুয়েশনটাও সেরকম নেই যে বিদ্রোহ হবে। অপশন সি রয়েছে ডাইভারশন। ডাইভারশন মানে কি অন্যদিকে ঘুরে দেওয়া। তাহলে রিসার্চ পেপারটা যখন প্রকাশ করা হবে তার আগে সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে কি? না, সেরকম তো হয় না। রিসার্চ পেপারটাকে অন্যদিকে ঘুরিয়ে নয়, বরং অন্য দিক থেকে যেটা মূল দিক সেদিকে কিন্তু নিয়ে আসা হয়, অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় না। ঠিক আছে। তাহলে এটাও আমাদের যে লজিক্যালি ফিট হয় না। অপশন বি রয়েছে কনফিউশন। কনফিউশন মানে কি, কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি। তাহলে এবার যে রিসার্চ পেপারটা পাবলিকেশনের আগে সেটাকে আরো বিভ্রান্ত করা হবে না, বিভ্রান্তি থেকে সেটাকে সংশোধনের দিকে নিয়ে আসা হবে।
ঠিক আছে, সেটাকে আর বিভ্রান্ত করা হবে না, সেটাকে বরং সিদ্ধান্তের দিকে নিয়ে আসা হবে। তাই এটা আমাদের হবে না। অপশন এ রয়েছে স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে হচ্ছে খুঁটিনাটি পরীক্ষা বা নিবিড় পর্যবেক্ষণ। তাহলে যে রিসার্চ পেপারটা পাবলিকেশনের আগে সেটার যে খুঁটিনাটি বিষয়, সেই খুঁটিনাটি বিষয় নিয়ে সম্পূর্ণ পরীক্ষা বা নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ স্ক্রুটিনি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে হি সাবমিটেড দ্য রিভাইজ ম্যানুস্ক্রিপ্ট এট অফ শিডিউল দ্যাট রিফ্লেক্টেড হিজ মেটিকুলাস প্ল্যানিং। হি সাবমিটেড মানে কি? সাবমিটেড মানে হচ্ছে জমা করেছিল। কি জমা করেছিল? দ্য রিভাইজ ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি, আর রিভাইজ মানে হচ্ছে সংশোধিত। তিনি সংশোধিত যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি জমা করেছিল এহেড অফ শিডিউল। শিডিউল মানে হচ্ছে নির্ধারিত সময়। সেই নির্ধারিত সময়ের এহেড মানে আগে, নির্ধারিত সময়ের আগেই সে সংশোধিত যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি সে জমা করেছিল। ড্যাশ রিফ্লেক্টেড হিজ মেটিকুলাস প্ল্যানিং। হ্যাঁ, এটা কি করে রিফ্লেক্ট করে? কি রিফ্লেক্ট করে? তার যে মেটিকুলাস প্ল্যানিং, নিখুঁত যে পরিকল্পনা, সেটাকে প্রকাশ করে। আচ্ছা দেখো, এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে, এই ব্ল্যাঙ্কটাতে আমাদের কি বসাতে হবে? এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাই তো মেটিকুলাস প্ল্যানিং প্রমাণ করে। তাহলে এই পুরো ঘটনাটাকে, এইখানে যে কমা রয়েছে, কমার সামনে থেকে যে পুরো ঘটনা, এই পুরো ঘটনাটাকে উল্লেখ করতে হবে। তাহলে যখন একটা পুরো ঘটনাকে উল্লেখ করতে হয়, তখন আমরা এই দিস আর হোয়াটকে কিন্তু ব্যবহার করতে পারি না। ঠিক আছে, দিসকে দিয়ে আমরা পুরো ঘটনার উল্লেখ করা যায় না, আর হোয়াটকেও দিয়েও পুরো ঘটনার উল্লেখ করা যায় না। এটা শুধু একটা ছোট্ট ঘটনা বা একক ঘটনাকে উল্লেখ করা যায়। হ্যাঁ, অনেকগুলো ঘটনার মধ্যে শুধু একটা ঘটনা, তখন আমরা দিস বসাতে পারবো। আশা করি তোমরা এটা জানো যে দিস এক্সাক্ট করে বলতে আমরা কিন্তু ব্যবহার করি অনেকগুলো ঘটনার মধ্যে এইটা। ঠিক আছে, হোয়াটও ঠিক সেরকমই। যেটা, ঠিক আছে, তো এটা এই দুটো আমরা ব্যবহার করতে পারবো না এখানে, কারণ আমাদের এটা গোটা ঘটনাটাকে উল্লেখ করতে হবে। এই যে কমা রয়েছে, কমার সামনে থেকে আমাদেরকে গোটা ঘটনাটাকে উল্লেখ করতে হবে। তাই আমরা এই দুটোকে ব্যবহার করতে পারবো না। এবার দেখো, অপশন এ রয়েছে ড্যাট, অপশন বি রয়েছে হুইচ। আমরা যদি ড্যাট ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে কমটা, হ্যাঁ, এই কমটার যে একটা গুণগত মান, সেটা কিন্তু হারিয়ে যাবে, মানে ব্যাকরণগত আমাদের ভুল হবে। আর ড্যাটকে এভাবে কমার পরে আমরা পুরো ঘটনাকে উল্লেখ করার জন্য আমরা ড্যাট কখনোই ব্যবহার করি না, আমরা ব্যবহার করি হুইচ। ঠিক আছে, এভাবে যখন কমা দেখবে, কমার পরে যদি গোটা ঘটনাকে, সামনের যে পুরো ঘটনাকে, পুরো বিষয়কে উল্লেখ করতে হয়, ঠিক আছে, এখান থেকে সাবমিটেড দ্য রিভাইজ ম্যানুস্ক্রিপ্ট এহেড অফ শিডিউল, এটা পুরো ঘটনাকে উল্লেখ করতে হয়, তাহলে সেরকম ক্ষেত্রে আমরা হুইচকে ব্যবহার করব। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুইচ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে নো সুনার হ্যাজ দ্য ভার্ডিক্ট বিন অ্যানাউন্স ড্যাশ দ্য ক্রাউড ইরাপ্টেড ইন প্রোটেস্ট। আমরা আজকের ক্লাসে শিখেছি যে একটা কাজ শেষ হতে না হতে যদি আরেকটা কাজ শুরু হয়ে যায়, একটা কাজ শেষ হতে না হতে যদি আরেকটা কাজ শুরু হয়ে যায়, তখন আমরা সেরকম সিচুয়েশনে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিংবা নো সোনার হ্যাড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। এখানেও ঠিক সেই নিয়মটাই প্রয়োগ করা হয়েছে। এখানে দুটো কাজ আছে। হ্যাঁ, একটা কাজ কি? একটা কাজ হচ্ছে দ্য ভার্ডিক্ট বিন অ্যানাউন্স। নো সুনার হ্যাড দ্য ভার্ডিক্ট বিন অ্যানাউন্স, অর্থাৎ ভার্ডিক্ট মানে হচ্ছে রায়। রায় ঘোষণা হতে না হতেই দ্যাশ দ্য ক্রাউড। ক্রাউড মানে জনতার ভিড়। তো জনতার ভিড়টা কি হয়েছে? ইরাপ্টেড ইন প্রোটেস্ট, প্রতিবাদে ফেটে পড়েছে। ইরাপ্টেড মানে হচ্ছে একদম ফেটে পড়া, আর প্রোটেস্ট মানে প্রতিবাদ। তাহলে প্রতিবাদে ফেটে পড়েছে। তাহলে এখানে আমাদের কোনটা কনজাংশন হবে সেটাকে বসাতে হবে আমাদের। তো আমাদেরকে বলে রাখি, এই নিয়মটা যদি তোমরা জেনে থাকো, আর নো সুনারের সঙ্গে সবসময় কিন্তু দেন ব্যবহার হয়, বিফোরও ব্যবহার হয় না, অ্যাজও ব্যবহার হয় না। এখানে হোয়েনটা ব্যবহার করতে পারবো না। এখানে আমাদের জোর হিসাবে দেনটাকেই ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, দেন।
তাহলে যখনই দেখবে যে নো সুনার রয়েছে তার সাথে অন্য কেউ যুক্ত হবে না, শুধু দেনটাই যুক্ত হতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে ড্যাশ দ্য এনরমিটি অফ দ্য টাস্ক দ্য রিসার্চার্স প্রিজার্ভড। দ্য এনরমিটি অফ দ্য টাস্ক এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কি বললাম? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের সামনে আমরা বসাবো কি? বসাবো প্রিপোজিশন। ঠিক আছে, কি বসাবো? প্রিপোজিশন। এই অপশনগুলো দেখো, এই অপশনগুলো দেখলে দেখা যাবে অপশন বি এ রয়েছে বিকজ। বিকজ তো প্রিপোজিশন নয়, এটা কি? এটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাদ দেব। আর যদি বিকজ কে বসাতে হয় তাহলে কিন্তু আমাদের এই যে নাউন ফ্রেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাউন ফ্রেজে আমাদের ভার্বের প্রয়োজন ছিল। ঠিক আছে, এখানে যেহেতু ভার্ব নাই সেহেতু আমরা বিকজকে বসাতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো অপশন সি এ ফর। ফর তো প্রিপোজিশন, জানোই তোমরা। তাহলে এখানে প্রিপোজিশন বসাতে হবে, আর এখানে ফর দেওয়া রয়েছে। হ্যাঁ, গ্রান্টেড, এটা তো পার্টিসিপল। ইডি, ইডি আছে শেষে। শেষে যে ওয়ার্ডটার শেষে ইডি থাকে সেটা পার্টিসিপল হয়ে যায়। তো পার্টিসিপল দিয়ে আমরা যদি সেন্টেন্সটা শুরু করি, তাহলে এই যে গ্রান্টেড পার্টিসিপলটা, এই পার্টিসিপলটার জন্য কিন্তু আমাদের ড্যাটের ব্যবহার করতে হতো। তাহলে সেন্টেন্সটার কোথাও কি ড্যাটের ব্যবহার করা হয়েছে? না, করা হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা পার্টিসিপল দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব না। আর নাউন ফ্রেজ, যেহেতু নাউন ফ্রেজ আছে এখানে, তাহলে আমাদের প্রিপোজিশন দিয়েই আমাদের সেন্টেন্সটাকে শুরু করতে হবে। তাহলে প্রিপোজিশন এখানে জলজল করে উঠে আসছে ফরটা, আর অনেকেই ফরটা করে আসবে, যেটা অ্যাকচুয়ালি ভুল। আর এই ভুলটাই তোমাদের এক্সামিনার কিন্তু করাতে চায় তোমাদেরকে দিয়ে। আসলে কি, এই যে ফর, ফর দিয়ে কিন্তু গোটা বিষয়কে, মানে ফর দিয়ে সামনে এখানে ফর বসিয়ে, এখানে ফর বসিয়ে কখনোই গোটা বিষয়টাকে রিপ্রেজেন্ট করা যায় না। ঠিক আছে, গোটা বিষয়কে যেহেতু ফর দিয়ে উল্লেখ করা যায় না, সেহেতু আমরা ফরকে বসাতে পারবো না। তাহলে এইখানে আমাদের প্রিপোজিশন বসাতে হবে, আর আমরা প্রিপোজিশন একটাই দেখতে পাচ্ছিলাম ফর, সেটাও হবে না। তাহলে হবে কোনটা? অপশন এ গিভেন হবে সঠিক উত্তর। কেন গিভেন? গিভেনটা কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তোমরা হয়তো মনে করতেই পারো যে গিভেন তো প্রিপোজিশন নয়, গিভেন তো আমাদের ভার্ব, কিন্তু এখানে ভার্ব নয়, অ্যাকচুয়ালি একে সামনে বসিয়ে প্রিপোজিশন হিসাবে কাজ করানো হয়েছে। আর গিভেন যদি এই প্রিপোজিশন হয় তখন এর অর্থ কি দাঁড়ায় বলো তো? এর অর্থ দাঁড়ায় কনসিডারিং সামথিং। কনসিডারিং সামথিং, ভালোভাবে নোট করে রাখবে এটা, এরকম প্রশ্ন অনেকটি আসার চান্স থাকে। ঠিক আছে, যখন আমরা এই গিভেন শব্দটাকে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি তখন এর যে ইংরেজি ইংরেজি মিনিং দ্বারা সেটা হচ্ছে কনসিডারিং সামথিং। আর এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে হবে বিবেচনা করা। কোনো কিছুকে বিবেচনা করা। তাহলে এখানে আমাদের কি বসবে? অপশন এ গিভেন। ঠিক আছে, এখানে গিভেন বসবে। তাহলে এবার বলো, যদি সেন্টেন্সটা গিভেন দ্য এনরমিটি অফ দ্য টাস্ক দ্য রিসার্চার প্রিজার্ভড, এর অর্থ কি হবে? এর অর্থ হবে যে কাজটির বিশালতা, কাজটির বিশালতার কথা বিবেচনা করে দ্য রিসার্চার্স, রিসার্চার্স মানে কি? গবেষকরা, গবেষকরা প্রিজার্ভড মানে চালিয়ে যাওয়া, প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে গবেষকরা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল। তাহলে কাজটা তো বিবেচনা করতে হবে, আর গিভেন এরই হচ্ছে কনসিডারিং সামথিং, তার মানে বিবেচনা করা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ গিভেন। আশা করি আজকের ক্লাসেও তোমরা কি বেশ কিছু বিষয় বুঝতে পেরেছো। এরকম ভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে, হালকা হালকা এই বিষয়গুলো ক্লিয়ার হতে থাকবে, তোমাদের শুধু কন্টিনিউ ক্লাস করতে হবে। একদিনে বা 2 দিনে বা রাতারাতিতে ইংরেজি আমাদের হবে না, ধীরে ধীরে একই নিয়মগুলোকে বারবার জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু আমরা শিখতে পারবো। এখানে তোমরা পরীক্ষার কথা ভুলে যাও, এখানে তোমরা শিখছো ইংরেজিটাকে, এটাই মনে করো। ঠিক আছে, আর যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো এইটুকুই।
আবারও দেখা হবে নেক্সট ক্লাসে।